আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে জানব। তো আমি একটা বই রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি, সেটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। আপনারা চাইলে বইটি পড়তে পারেন। তো দেখেন যে প্রথমত যে ব্যাপারটি এসেছে সেটা হচ্ছে একটা কান্ট্রি এবং স্টেটের মধ্যে বেসিক পার্থক্যটা কী। তো একটা কান্ট্রি দেখেন যে তাদের ফুল অথরিটি থাকে, তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের যে ফরেন পলিসি আছে সেটা রান করতে পারে এবং চাইলেই কারো অনুমতি ব্যতীত আপনার যে কোনো ফরেন ট্রিটি সেটা সাইন করতে পারে এবং এই জন্য কান্ট্রিকে বলা হয় যে সার্বভৌম। কিন্তু যখন আপনি স্টেটের কথা বলবেন, তারা কিন্তু আপনার স্বতন্ত্রভাবে তাদের যে ফরেন পলিসি আছে সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে পারবে না। তাদেরকে অবশ্যই তাদের যে কান্ট্রির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের উপর ডিপেন্ড করতে হবে। তো একটা স্টেট আপনার ইউএসের মধ্যে হতে পারে, যেমন ক্যালিফোর্নিয়া, এটা একটা স্টেট, বাট ইউএসএ আপনার কান্ট্রি এবং ক্যালিফোর্নিয়া কিন্তু কোনো অফিসিয়াল ট্রিটি সাইন করতে পারবে না। অবশ্যই যদি ক্যালিফোর্নিয়ার সম্পর্কিত কোনো ফরেন ট্রিটি সাইন করতে হয় সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করবে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ কতটা শক্তিশালী সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তাদের ভূখণ্ড। তো বিশাল ভূখণ্ড থাকলে অনেকগুলা সুবিধা পাওয়া যায়। দেখেন প্রথমত আমরা জানি যে আমেরিকা যখন আপনার রাশিয়া থেকে আলাস্কা ক্রয় করেছিল, তখন অনেক সমালোচনা হয়েছিল, ক্রিটিসিজম হয়েছিল যে কেন একটা বড় আচ্ছাদিত অঞ্চল এত টাকার বিনিময়ে ক্রয় করতে হয়েছে। কিন্তু দেখা যায় কয়েক বছর পর যখন আপনার ওই অঞ্চলটাতে স্বর্ণের খনি পাওয়া যায়, তখন এটা সবাইকে অবাক করে দিয়েছিল। তো এই যে ব্যাপারটা, একটা যদি কান্ট্রি বড় হয়ে থাকে তবে সেখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি থাকে এবং পাওয়ার একটা বড় সুবিধা থাকে। এজন্য কিন্তু এখন ট্রাম্প চাচ্ছে যে গ্রিনল্যান্ড সেটা তাদের মালিকানাধীন করতেন এবং তাদের ধারণা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিরল খনিজ রয়েছে। আর বিরল খনিজ মজুদে আপনারা জানেন যে এখন চায়না সবচেয়ে শীর্ষ অবস্থান রয়েছে। তো গ্রিনল্যান্ডে যদি ভালো ভালো খনিজ পাওয়া যায়, ইউএসের যে ইকোনমি আছে সেটা কিন্তু আলটিমেটলি আরও কয়েকশো বছর সার্ভাইভ করতে পারবে। এরপর দেখেন যে খাদ্য উৎপাদন কিংবা চাষাবাদের জন্য বিস্তর ভূমি পাওয়া যাবে, আপনাকে অন্য কান্ট্রির উপর খুব একটা ডিপেন্ড করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে চায়নার বড় ভূখণ্ডের কারণে কিন্তু তারা কিন্তু আলটিমেটলি অর্থনৈতিকভাবে অনেকটাই নিজেদের অবস্থা শক্তিশালী করেছে। সামরিক সক্ষমতা শক্তিশালী করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ জায়গা পাওয়া যায়। রাশিয়ার কথাই চিন্তা করেন, কেউ যদি রাশিয়ায় আক্রমণ করে তাহলে দেখা যাবে যে তাদের যে সামরিক বাহিনী রয়েছে তারা দেশের অনেক গভীরে চলে যেতে পারে এবং এটা অনেক বড় একটা ব্যাপার যে অনেক ছোট ছোট কান্ট্রি রয়েছে, এগুলো আয়তনে ছোট হয়, সামরিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারছে না। তো এই বিষয়গুলো এখানে এসেছে, আপনারা নিজেদের মতো করে লিখবেন। এরপর দেখেন যে পাওয়ার এবং অথরিটি। তো একজন মানুষকে যখন আপনি নিজের মতো করে নিয়ন্ত্রণ কিংবা চলতে বাধ্য করতে পারবেন, আপনার যদি সেই সক্ষমতা থাকে সেটাকেই বলা হয় পাওয়ার বা ক্ষমতা। এবং এই প্রক্রিয়াটি যদি আইন অনুযায়ী বৈধ হয় সেটাকে বলা হয় অথরিটি বা কর্তৃত্ব। তো বুঝতেই পারছেন যে ক্ষমতা বৈধ এবং অবৈধ দুটিই হতে পারে, তবে বৈধ ক্ষমতাই আপনার অথরিটি। আরেকটা বিষয় আছে যে রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা বলে কি হয়, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন আইনকানুন যারা পলিটিশিয়ান রয়েছে তারা নিয়মনীতি আইনকানুন তৈরি করে থাকে এবং এই নিয়মনীতির মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। আর পলিটিক্সটা একটা মাধ্যম, যার মাধ্যমে রাষ্ট্র যে বিভিন্ন নিয়মকানুন রয়েছে বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার যে সক্ষমতা সেটি অর্জন করে থাকে। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনার সাংবিধানিকভাবে স্বীকৃত ছিল না, যার কারণে তারা যে অধ্যাদেশগুলো আপনার প্রণয়ন করেছে সেগুলো কিন্তু এখন সংসদে আবার নতুন করে তুলতে হচ্ছে এবং যা যা পাস হবে সেগুলো কিন্তু আইন হিসাবে স্বীকৃতি পাবে। এই যে ব্যাপারটা, এটার জন্যই কিন্তু আমাদের এতদিন অপেক্ষা করতে হয়েছে। এরপর লক্ষ্য করেন যে গভর্নমেন্ট এবং গভর্নেন্স। তো সংসদে পক্ষ এবং বিপক্ষ দল থাকে এবং তারা পরস্পরের মধ্যে কী করবে, ডিবেট করার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ পলিসি দেশের সাথে সেগুলো তৈরি করা হয়ে থাকে। এই যে পুরো ব্যবস্থাটা, এটাকে বলা হয়েছে গভর্নমেন্ট। এবং এই গভর্নমেন্ট তারা যে নিয়মগুলো তৈরি করছে এগুলো কিন্তু ইমপ্লিকেশনের প্রয়োজন রয়েছে। তো মাঠ পর্যায়ে, তারপরে আপনার বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে এগুলো বাস্তবায়ন করার জন্য কি হয়, একটা বিভাগ থাকে। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় শাসন। তারপরে দেখেন সভারেন স্টেট এবং ভ্যাসেল স্টেটের মধ্যে পার্থক্য কী। তো একটা রাষ্ট্র যখন আপনার পররাষ্ট্র নীতি বা অভ্যন্তরীণ নীতি অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই
স্বাধীনভাবে গ্রহণ করতে পারে সেটাকে বলা হয় সভারেন স্টেট বা সার্বভৌম রাষ্ট্র। কিন্তু ভ্যাসেল স্টেট বলতে হচ্ছে তাদের কোনো আপনার স্বাধীনতা নেই। তারা হচ্ছে তাদের যে নিয়ম কানুন বা রাষ্ট্রের যে নিয়ম নীতি সেগুলো হচ্ছে অপর কান্ট্রির উপর হচ্ছে ডিপেন্ড করতে হয়, এবং যে কান্ট্রির হচ্ছে উপর ডিপেন্ড করে সেই কান্ট্রির ভ্যাসেল স্টেট হিসেবে এই কান্ট্রিকে হচ্ছে গণ্য করা হয়ে থাকে। এটাকে অধীন রাষ্ট্রও বলা হয়ে থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর লক্ষ্য করেন যে 3 ওয়ার্ল্ড মডেল। তো সক্ষমতার উপর ভিত্তি করে যে বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদেরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম বিশ্ব বলতে উন্নত রাষ্ট্রগুলোকেই বোঝায়, যাদের হচ্ছে আপনার আইনের শাসন রয়েছে, লিটল পলিটিক্যাল রিস্ক মানে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, ক্যাপিটালিস্ট ইকোনমি, লিটারেসি রেট হচ্ছে ভালো, তারপর হচ্ছে জিডিপি হচ্ছে অনেক বড়। এ ধরনের কান্ট্রিকে বলা হয় প্রথম বিশ্বের দেশ, যেমন হচ্ছে আমেরিকা, জার্মানি, তারপর ইউরোপের যে কন্টিনেন্টাল দেশগুলো রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। আর উদীয়মান রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে যে যেগুলো হচ্ছে আপনার অধিক পরিমাণে উন্নত না, তারপর হচ্ছে একেবারেও গরিব না, যাদের অর্থনীতি আস্তে আস্তে হচ্ছে আপনার শক্তিশালী হচ্ছে, এগুলোকে বলা হয় আপনার দ্বিতীয় বিশ্বের দেশ। আর তৃতীয় বিশ্বের দেশ হচ্ছে যাদের সামরিক এবং হচ্ছে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, যেখানে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা দীক্ষায় যে রাষ্ট্রগুলো পিছিয়ে রয়েছে তারাই হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ অথবা ক্ষুদ্র রাষ্ট্র। তো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে বাংলাদেশ আসলে কোন ধরনের দেশ, ঠিক আছে। তারপর দেখেন যে চতুর্থ বিশ্বের দেশ, এটা মূলত তুলনামূলক নতুন। এরা হচ্ছে মূলত কমপ্লিটলি হচ্ছে বৈদেশিক যে সাহায্য বা ঋণ রয়েছে তাদের উপর হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করে থাকে, এবং এই রাষ্ট্রগুলোকে হচ্ছে চতুর্থ বিশ্বের দেশ হিসেবে বলা হয়ে থাকে। আরেকটা ব্যাপার দেখেন যে বায়োলেটারাল রিলেশনশিপ, এটা কীরকম? এটা হচ্ছে যখন দুটো সার্বভৌম দেশ হচ্ছে একে অপরের সাথে কী করবে, সম্পর্ক স্থাপন করবে। আপনারা জানেন যে কেউ কারো পক্ষে হচ্ছে একা হচ্ছে পৃথিবীতে সার্ভাইভ করা সম্ভব না। অবশ্যই হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক রিলেশন সবার সাথে ভালো থাকতে হবে, এবং একে অপরকে হচ্ছে নিজেদের প্রয়োজনে সাহায্য করবে। এটা হচ্ছে মেইন। এই পারপাসে হচ্ছে একটা দেশ হচ্ছে অপর দেশের সাথে কিছু বায়লাটারাল চুক্তি হচ্ছে স্বাক্ষর করে থাকে। যখন দুটি দেশের মধ্যে হয়ে থাকে তখন সেটাকে বায়লাটারাল বলি। 3টি হলে আপনার হচ্ছে ট্রাইল্যাটারাল, আর যদি 3-এর অধিক হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিল্যাটারাল হচ্ছে রিলেশনশিপ। এরপর দেখেন রিজিওনালিজম বলতে হচ্ছে আমরা হচ্ছে এশিয়ান কন্টিনেন্টে অবস্থান করছি। তো এই যে এশিয়ান কন্টিনেন্টে দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো রয়েছে তারা যখন একতাবদ্ধ হয়ে কোনো আঞ্চলিক সংস্থা গড়ে তোলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রিজিওনালিজম বা আঞ্চলিকবাদ। আর একটা হচ্ছে ট্রান্স রিজিওনালিজম, ধরেন দুটো ভিন্ন ভিন্ন অঞ্চলের যে দেশগুলো রয়েছে তারা যদি হচ্ছে নিজের মধ্যে কোনো চুক্তি বা সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা যাবে হচ্ছে আপনার ট্রান্স রিজিওনালিজম। যেমন হচ্ছে সার্ক এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তাদের মধ্যে যদি কোনো রিলেশনশিপ হচ্ছে স্ট্যাবলিশড হয় সেটাকে বলবো আমরা হচ্ছে ট্রান্স রিজিওনালিজম। তারপর দেখেন যে এখানে একটা বিষয় হচ্ছে কোট করা হয়েছে যে পাশাপাশি যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে যখন কোনো সংস্থা তৈরি হয় তখন দেখা যাবে যে তাদের মধ্যে যে সুবিধাটা সবচেয়ে বেশি হচ্ছে আপনার গুরুত্ব পায় সেটা হচ্ছে বাণিজ্যিক সুবিধা। তো বাংলাদেশ দেখবেন হচ্ছে বিমস্টেকের পার্ট, সার্কের পার্ট। এই অঞ্চলগুলোর মধ্যে আপনার কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনটা ভালো থাকে, এবং শুল্কমুক্ত যে আপনার আমদানি রপ্তানির ব্যাপারগুলো এগুলো খুব হচ্ছে আপনার একে অপরকে হচ্ছে অ্যাডভান্টেজ দিয়ে থাকে। এরপর লক্ষ্য করেন যে ফাংশনালিজম এই ব্যাপারটা কীরকম, যেমন হচ্ছে আপনার পরিবারের কথাই চিন্তা করেন, পরিবার, সামাজিক প্রতিষ্ঠানগুলো, তারপরে হচ্ছে আইন প্রথা, এটা প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা উপাদান সমাজের। তো এরা কী করবে, যখন হচ্ছে আপনার সমাজ পরিচালনা করার জন্য এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সমন্বয়ে হচ্ছে কাজ করে, এবং যখন সমন্বয়ে হচ্ছে কাজ করে তখনই সমাজ হচ্ছে ঠিকভাবে ফাংশন করে। আর এটা হচ্ছে ফাংশনালিজমের মূল কথা, মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে কার্যকর হতে হলে অপর একটা জিনিসের উপর হচ্ছে নির্ভর করতে হয়, এবং একাধিক উপাদান যখন হচ্ছে আপনার একে অপরের সংস্পর্শে কার্যকর হয়ে ওঠে সেটাই হচ্ছে আপনার ফাংশনালিজম। এরপর দেখেন যে পোস্ট মডার্নিজম, ট্র্যাডিশনাল সোসাইটি, মডার্ন সোসাইটি, এই ধারণাগুলো এসেছে। তো কৃষিভিত্তিক অর্থনীতি ব্যবস্থা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল সোসাইটিতে দেখা যেত বেশি। তো সেখানে যে ইকোনমি সেটা অনেকটাই সাবস্টেন্সেস ইকোনমি, মানে আপনার হচ্ছে যতটুকু চাহিদা ততটুকুর ভিত্তিতে হচ্ছে আপনার যোগান থাকে, এবং আপনার কমিউনিটি বেসড, তারপরে হচ্ছে আপনার আনসাইন্টিফিক বা বিজ্ঞানিক যে ব্যাপারগুলো রয়েছে, উন্নতি যে প্রযুক্তিগুলো রয়েছে এগুলো খুব একটা দেখা যায় না। কিন্তু মডার্ন সোসাইটিটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আপনার ইন্ডাস্ট্রি বা শিল্প যে কারখানাগুলো রয়েছে এগুলোর প্রচুর পরিমাণে দেখা যাবে। তারপর হচ্ছে ইকোনমিটা হচ্ছে মার্কেট বেসড ইকোনমি। তারপর হচ্ছে আপনার বৈজ্ঞানিক যে আবিষ্কার এগুলোর প্রায়োরিটি রয়েছে। তো এই যে মডার্ন সোসাইটি, এখানে যে উন্নয়ন সেটার মূল চালিকা শক্তি হচ্ছে আপনার কি, বৈজ্ঞানিক আবিষ্কার, যুক্তিবাদী ও মানবকেন্দ্রিক চিন্তা, এবং এটাকে বলা হয়ে থাকে হচ্ছে এনলাইটমেন্ট পিরিয়ড।
এরপর লক্ষ্য করেন যে পোস্ট মডার্ন সোসাইটি, তো এখানে কি হচ্ছে আপনার এই ধারণাটি হচ্ছে আপনার একটু নতুন। 1980 এর পর থেকে এই ধারণাটি হচ্ছে আপনার পরিচিত হতে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যখন হচ্ছে মডার্ন সোসাইটিতে মানুষ হচ্ছে এন্টার করেছে, তো ইন্ডাস্ট্রি বেসড হওয়াতে দেখা যাচ্ছে পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে সমালোচনা করা হয়, প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হয় এবং এই জায়গাগুলো থেকে মানুষকে কীভাবে নিরাপদে রাখা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার পোস্ট মডার্ন সোসাইটি হচ্ছে আলোচনা করে থাকে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।